দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হেসান জুয়েল। আমেরিকা এবং ইরান যুদ্ধের দিকে পুরো বিশ্বের চোখ, ৮২তম দিন চলছে, কিন্তু এখন পর্যন্ত কার্যত যুদ্ধবিরতি থাকলেও কবে নাগাদ একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যাবে সেটি নিয়ে সংশয়, সন্দেহ, অবিশ্বাস কোনো কিছুই কাটছে না এই কারণ খুব কাছাকাছি চলে যাওয়া হয়, অর্থাৎ এত কাছে তারপরও এত দূর। খুব কাছে যাওয়ার পরেই আবারও কোনো একটা অনিশ্চয়তার কারণে এটি পিছিয়ে যায়, উল্টো পাল্টা হুমকির বিষয়গুলো চলে, যেটি এখনো চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব নিকটে, একেবারে ফাইনাল স্টেজে চলে এসেছে চুক্তিটি। অন্যদিকে ইরান বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে একটা যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন এবং এটি যদি করা হয় তারা পাল্টা আঘাত করতে কোনো দ্বিধা করবে না, সেটি অনেক বেশি কঠিন হবে বলেও তারা হুমকি দিয়েছে। অন্যদিকে যেখানে আমেরিকা ইরান যুদ্ধের মতো ঘটনা চলমান, সেখানে নতুন করে কিউবার সাথে একটা দ্বন্দ্বে জড়াচ্ছে আমেরিকা, এবং এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত যুদ্ধরূপ নেয় কিনা, বিশেষ করে তাদের নেতা রাউল ক্যাস্ট্রোর ব্যাপারে যে পদক্ষেপগুলো আমেরিকা নিচ্ছে, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে অনেক বেশি প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে। যেমনটি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এখন খুবই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পুরো পৃথিবীর মধ্যে কততম শক্তিশালী ব্যক্তি? তিনি কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি? কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরপরই তার দেশে সফর করলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। অর্থাৎ সবকিছু মিলে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে, কূটনীতির অঙ্গনে, সমর শক্তির অঙ্গনে শি জিনপিং নতুন ভূমিকায় আবির্ভূত হয়েছেন এবং ঘরের অর্থাৎ আমেরিকার নিজস্ব নির্বাচন ব্যবস্থাপনাও নানা নাটকীয়তা ঘটছে এই কারণে বলছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছেন এমন প্রার্থীরা রিপাবলিকান দলের, তারা হেরে যাচ্ছেন, তাদেরকে পরাজয় বরণ করে নিতে হচ্ছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আমাদের সাথে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ কেন্টাকির শিক্ষক ডক্টর নাজমুস সাকিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। যুদ্ধ, শান্তি চুক্তি, অনেক আলোচনা চলছে, কোন পর্যায়ে আছে, কতটা কাছে, কতটা দূরে, আদৌ কোনো হবে কিনা, কি দেখছেন? খুব কমপ্লিকেটেড প্রশ্ন। ট্রাম্পের যে ট্রাম্পের ইন্টারেস্টের সাথে যদি তার স্বার্থের সাথে শুধু যে দেশের স্বার্থ না, ট্রাম্পের নিজের স্বার্থ, নিজের ব্যবসার স্বার্থ, নিজেদের ফ্যামিলির স্বার্থ, এগুলো সব ইনট্যাঙ্গল হয়ে এই যুদ্ধের ভেতরে ঢুকে গেছে। উনি যে যুদ্ধে যাবেন এটা কেউই পরিষ্কারভাবে জানতো না। উনি যে যুদ্ধতে কি চান এটা কোনো পরিষ্কার কোনো একটা প্রপোজাল, একটা গোল, একটা কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রেসারে সে যুদ্ধে এগিয়েছে। এখন মাঝামাঝি যুদ্ধে গিয়ে সে ভেবেছে যে সৌদি আরব যেমন তার দলে আছে তেলের জন্য, ভেনেজুয়েলাকে দখল করে নিয়েছে, সে হয়তো তেলের জন্য ইরানকেও দখল করে নিয়ে যেতে পারবে। কিন্তু ইরান আর ভেনেজুয়েলা যে এক রকম নয়, বা এক সোশ্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক আর মিলিটারি স্ট্রাকচার, ওখানকার দেশের লোকের যে জাতির প্রতি, দেশের প্রতি যে সাপোর্ট, ইরানের অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি, গভর্নমেন্টের প্রতি যে সাপোর্ট এবং যে ইউনিটি, সেটা অন্য অনেক দেশে আমরা দেখি না। কাজী এই পার্সপেক্টিভে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এগিয়ে এসছেন যুদ্ধ করার জন্য, উনি ভেবেছেন, আমরা আগেও আলাপ করেছি যে 2-3 দিন, 5 দিন, 7 দিনের ভেতরে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইরানকে আন্ডার এস্টিমেট করে ইরানের যে অবস্থা এখন নিয়ে গেছে, ইরানের আর্মি ভেঙেছে, এতে সত্যি নেভি ভেঙেছে, কিন্তু ইরানের মনোবল এবং সাইকোলজিক্যাল পাওয়ার এতে ট্রেমেন্ডাস। এবং তারপরে তাদের যে স্ট্র্যাটেজিক বুদ্ধি, সেই বুদ্ধিতে তারা যে হরমুজ প্রণালীকে যেভাবে ব্যবহার করেছে যুদ্ধের ভেতরে, আনবিলিভেবল। এবং তাতে তেলের যে মার্কেটটা, তেলের যে ব্যবসা,
সারা পৃথিবীতে যেভাবে এফেক্টেড হয়েছে, এটা ইরানের একটা বড় রকম গুণ আমি বলবো। এবং ইরানের এতটুকু আমেরিকার সাথে ইসরায়েলের সাথে, তারপরই তৃতীয় বড় রকম মানে সুপার পাওয়ার যদি বলি, চায়না আমি রাশিয়া বাদ দিয়ে, তার ইরানকে আমরা একটা সুপার পাওয়ার এই পর্যায়ে বলতে পারি, কারণ যেভাবে সে ফেস করেছে। এখন যদি আমি আসি যে এটার ফিউচার কি দাঁড়াবে, কোথায় হচ্ছে, তো আমি যেটা আগে বলেছি যে ক্লিয়ার ভিশন নেই, ক্লিয়ার পারপাস নেই, কি করবে, কোথায় যাবে, এটা হচ্ছে কি মেইন কারণ একটা কনফিউজিং স্ট্র্যাটেজি পলিসি ইরান যুদ্ধে আমেরিকার জন্য। আমেরিকার অনেক ক্ষতি হয়েছে, ইরানের অনেক ক্ষতি হয়েছে, এখানে বেশি প্রফিট করেছে ইসরায়েল, আমার কাছে যেটা মনে হয় সাধারণভাবে আমি দেখি। এখন যুদ্ধটা থামবে কিনা, যুদ্ধ থামতেই হবে, কারণ আমরা দেখেছি ট্রাম্প অ্যাটাক করতে করতে গিয়েও সে চাচ্ছিল কেউ তাকে বলুক বা কিভাবে যুদ্ধটাকে থামানো যায়। সেই এক পর্যায়ে গিয়ে সে সৌদি আরব থেকে, এমিরেটস থেকে, কুয়েত থেকে, কাতার থেকে রিকোয়েস্ট করিয়েছে, যেটা আমার মনে হয়, বা তাদের প্রয়োজনে এই যে মিডল ইস্টের মানে মুসলিম কান্ট্রিগুলো, তেল বেসড মুসলিম কান্ট্রিগুলো সহজে আবার তেলের নতুনভাবে ক্রাইসিস আনতে চাচ্ছে না। সেই জন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে রিকোয়েস্ট করেছে যুদ্ধটা আবার না, যেন মানে আবার শুরু না হয়। এখন হবে কিনা, কতদূর যাবে, আমরা কেউ বলতে পারি না। ডক্টর শফিকুর রহমান, মানে যুদ্ধের প্রথম বিষয়টি ছিল যেটি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইরান পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় একটি অস্ত্র পেয়ে গেছে, হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালীটা এখন ইরান শুরুতে বন্ধ করেছিল, পরে আমেরিকাও বন্ধ করেছে, দুপক্ষ মিলেই বন্ধ করেছে। এটি যদি খুলে দেয়া হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পিছনে আসার, পিছু হটার কোনো উপলক্ষ, বড় যুক্তি থাকছে না। ওকে, বড় যুক্তি থাকছে না যে যুক্তি নিয়ে এসে এগোতে পারে। কাজী এখন যেটা আমরা দেখেছি, লেটেস্ট যে 3-4টা প্রপোজাল যেটা ইরান থেকে এসছে, যে লাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে যে পারমাণবিক পাওয়ার, তাদের বম তাদের থাকবে না, কিন্তু মনে হয় এই ইউরেনিয়াম গুলো কোথায় যাবে, কে বেস করবে, এটা তার একটা বড় রকম ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এখন রাশিয়া অফার করেছে যে আমার এখানে আসতে পারে, অন্যান্য যা দেশও বলতে পারে যে পাকিস্তান বলেছে আমাদের এখানে থাকতে পারে। আমাদের তো অলরেডি পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, তাদের ইউরেনিয়াম এবং নিউক্লিয়ার পাওয়ার তৈরি করার মতন সামর্থ্য রয়েছে। ইন্ডিয়া বলতে পারে যে আমার কাছে আমি রাখতে পারি। আমেরিকা তো চাচ্ছি যে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হোক এবং আমরা যেমন ওটা প্রোটেক্ট করি এই করার জন্য। কাজে এটা যে কে রাখবে, কোথায় যাবে, কি হবে, ইরান তো এটা ছাড়তে চাচ্ছে না। এবং আমার যেটা মনে হয় যে কিছুটা আমেরিকা এবং ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা এগ্রি করে যাবে যে তোমরা কিছু রাখতে পারবে, তোমাদের কিছু পাওয়ার থাকবে, কিন্তু এছাড়াও যে আরো যে বাকি অংশটুকু তোমরা পার করে দাও, কোন একটা দেশে পার 3-4টা করে দাও। প্রপোজাল এসছে যে হরমুজকে ক্লিয়ার করে দেওয়া, ওখানকার ফিউচারে আর কোনো অ্যাটাক না হওয়া, তাদের যে যত রকম মানে টাকা পয়সা লোন ছিল, সেই শর্তগুলো আমরা একটু শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো শর্তগুলো কি আলোচনা করা হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি সাঞ্চুল। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং ইউনিভার্সিটি অফ কেন্টাকির ডক্টর নাজমুস সাকিব। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু ডক্টর নাজমুস সাকিবের কাছে একটু শুনে আসি এই বিষয়ে যে পরিস্থিতি তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিং পরিস্থিতিতে শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা একটা সমঝোতায় পৌঁছানো দুপক্ষের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। দুপক্ষই সেটি ফিল করে, কেন হচ্ছে না তাহলে? ধন্যবাদ। দেখুন, আমরা যেটাকে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় বলি ইস্যু ইনডিভিজিবিলিটি, অর্থাৎ এমন একটা ইস্যু যেটাকে আসলে কোনোভাবেই একটা ডিভাইড করা যায় না। সেই জায়গায় যখন গিয়ে কোনো একটা সংঘাত বা একটা
একটা প্রবলেম গিয়ে ঠেকে, একটা বার্গেনিং ফেইলিওর ঘটে, তখন আসলে যুদ্ধ অবধারিত হয়ে যায়। আপনি যদি সেই থিওরিটাকে এখন আমরা যে কনটেক্সটের কথা আলোচনা করছি সেখানে একটু নিয়ে আসি, তাহলে দেখবেন যে এখানে কিছু কিছু বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে যে ইরান বা আমেরিকা কারো পক্ষেই সেই বিষয়গুলোতে একটা ডিলে পৌঁছানো কোনো মতেই সম্ভব হচ্ছে না, বিশেষত আমেরিকা আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, গিভেন তার যে সমস্ত ইন্টারেস্ট আছে এবং তার পেছনে যারা আছে তাদের যে সমস্ত ইন্টারেস্ট আছে। তো যেমন একটা বিষয় হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। ইরান বুঝতে পেরেছে যে স্ট্রেইট অফ হরমুজের যে শক্তি, সেটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে তার নিজের ন্যাশনাল সিকিউরিটির জন্য। তো সে কোনোভাবেই এটাকে ছেড়ে দিতে চাচ্ছে না। একইভাবে পারমাণবিক মানে ছেড়ে দিলে, ডক্টর নাজমুল সাকিব, ছেড়ে দিলে তো পরে আবার সেটি কার্যকর করতে পারবে। যদি কোনো কারণে দেখা গেল যে শর্তে তারা ছাড়লো সেই শর্ত পূরণ হচ্ছে না, তখন তো ইরান কি আবার স্টেট অফ হরমুজ অবরোধ করতে পারবে না? এখন যেভাবে যে লেজিটিমেসি নিয়ে সে এটার উপর তার সার্বভৌমত্বটা ক্লেম করতে পারছে, যে ইরান এই যুদ্ধ শুরু করেনি, ইরান আক্রান্ত ছিল, সুতরাং সেই আক্রমণের জবাবে তার লেজিটিমেট রাইট হিসেবে তার ওয়ার গ্রিভেন্সের জন্য বা রেপারেশনের জন্য, তার যে ওয়ারে ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণের জন্য এইখান দিয়ে তার যে বেলিজারেন্ট যে সমস্ত দেশ আছে তাদের কাছ থেকে এক রকমের ক্ষতিপূরণ সে এটার মধ্য দিয়ে আদায় করে নিতে পারবে। এবং আন্ডার ইন্টারন্যাশনাল ল সে যেভাবে জিনিসটাকে ফ্রেম করেছে, এই রকম শক্তি সে পরবর্তীতে পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে এক। দ্বিতীয় হচ্ছে সে কোনো মতেই এই সুযোগ আবার আমেরিকার হাতে তুলে দিতে চায় না, যে 6 মাস পরে আবার সমস্ত রকম রিসাপ্লাই, রিগ্রুপিং সবকিছু রিপ্লেনিশ করে আমেরিকান নৌবহরগুলো এবং ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আবার প্রোডাকশন করে আবার 6 মাস পরে আবার গাজায় যেরকম করে মোয়িং দ্য লন সেই স্টাইলে আবার ব্যাক করবে। এটা ইরান হতে দিতে চায় না। ইরানের অবজেক্টিভ এখানে যেটা, সেটা হচ্ছে সে এই যুদ্ধ একমাত্র তখনই একদম লিগালি শেষ হয়েছে বলে ধরে নেবে যখন ইনাফ সিকিউরিটি গ্যারান্টি থাকবে, অর্থাৎ গ্যারান্টর থাকবে একটা প্যাক্টের মধ্য দিয়ে, ন্যূনতম পক্ষে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশনের মধ্য দিয়ে, যেখানে রাশিয়া এবং চায়নার মতো গ্যারান্টর থাকবে, যে ইরানকে তারা সিকিউরিটি গ্যারান্টি দিবে ইন রাইটিং, যে পরবর্তীতে আমেরিকা বা ইসরায়েল যে তার উপরে এরকম আগ্রাসন আবার শুরু করবে না, সেটার জন্য তারা নিজেরা গ্যারান্টর। তো এই বিষয়গুলো যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই যুদ্ধটা অন্তত ইরানের তরফ থেকে শেষ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং কোনো কারণও নেই, মানে এমন কিছু ঘটেনি যে কারণে হঠাৎ করে তারা খুলে দেবে। অর্থাৎ কিছু না কিছু ছাত্র তাদেরকে পেতে হবে, তারপরে এই বিষয়টি আলোচনা আসতে পারে। এক্স্যাক্টলি। এবং সেটা আরেকটা দিকে এসকেলেটরি অবস্থাটা আরেকটা দিকে একমাত্র শেষ হতে পারে, সেটা হচ্ছে দ্য নিউক্লিয়ার অপশন, যেটার কথা ট্রাম্প বারবার বলছেন। এবং এটার সম্ভাবনা কিন্তু আসলে অবজারভাররা বা স্ট্র্যাটেজিস্টরা কেউ উড়িয়ে দিচ্ছেন না। যদি নিউক্লিয়ার অপশনে না যাওয়া হয়, ইরানের হাতে ইনাফ ডেটারেন্ট এখন আছে যেটা দিয়ে সে এই যুদ্ধটাকে হোরাইজন্টালি এমনভাবে স্প্রেড করে দিতে পারবে এবং আরো ভয়াবহভাবে, যেটা আজকে এই রেভলিউশনারি গার্ডের তরফে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে নেক্সট টাইমে তারা এক্সপেক্ট করে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে সেটা তীব্রতা যেহেতু আরো অনেক ভয়াবহ হবে, সেটা রেসপন্সও তারা এই রিজিওনাল গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবে না, এই মিডল ইস্টের বাইরে তারা এই যুদ্ধটাকে রপ্তানি করবে, এরকম একটা হুঁশিয়ারি তারা দিয়েছে। এছাড়াও যদি যুদ্ধ হয় তাহলে 3 থেকে 4টা আরো বড় ধরনের কার্ড ইরানের হাতে আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করতে পারি। কিন্তু আপনার কাছে কি মনে হয় তাদের যে সামরিক সক্ষমতা, অ্যানালিসিস কি বলছে, সেটি কি মধ্যপ্রাচ্যের বাইরেও তারা ছড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা তাদের আছে কিনা? দেখুন, ইরানের মানে এই এই বিষয়গুলো হচ্ছে যেগুলোকে বলা হয় ফগ অফ ওয়ার। যখন যুদ্ধটা শুরু হয়েছিল প্রথম 45 মিনিটের মধ্যে, অর্থাৎ আলী খামেনিকে অ্যাটাক করার 45 মিনিটের মধ্যে ইরান অন্তত 11টা দেশে তার মিসাইল পৌঁছে দিয়েছিল এবং পরবর্তী সময় আরো মিসাইল বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে, যেমন সাইপ্রাসে গিয়ে পড়েছে, ডিয়েগো গার্সিয়া সেই ইন্ডিয়ান ওশেনের মাঝখানের একটা দ্বীপ কত দূরে সেখানে গিয়ে পড়েছে, টার্কিতে গিয়ে পড়েছে। এখন ইরান কিন্তু অ্যাম্বিগুয়াস ছিল, কিছু জায়গায় সাইলেন্ট, কিছু জায়গায় বলেছে, ডিনাই করেছে। উই ডোন্ট নো তার ক্যাপাসিটি আসলে কতটুকু। হ্যাঁ, তার মিসাইল সক্ষমতা যদি ডিয়েগো গার্সিয়া পর্যন্ত পৌঁছায় তার মানে হচ্ছে সে ইউরোপেও পৌঁছাতে সক্ষম। তো যেহেতু সে এর আগেও বলেছে যে তার কাছে সারপ্রাইজ আছে এবং আজকে আইআরজিসির যে স্টেটমেন্ট সেটা থেকে উই নেভার নো। সো এবং একটা বিষয় আমরা অনেকেই হয়তো
রাখতে হবে যে ইরান শুধু ইরান নয়, ইরানের সাথে চায়না আছে, ইরানের সাথে রাশিয়া আছে, অনেক পরাশক্তি ইরানের সাথে আছে, তারা পরোক্ষভাবে আছে, গোপনে আছে, নানাভাবে আছেন। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আসবো আপনার কাছে, কিন্তু ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা একটু যেতে চাই। ডক্টর শফিকুর রহমান, মানে একটা যুদ্ধ তো চলছে, নতুন করে উইন্ডো খোলার বিষয়টা তো আরো বিপর্যয়কর হতে পারে। আমরা কিউবার সঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কত দূর যেতে পারে, কিংবা এটা আসলে কেন হঠাৎ করে এই মুহূর্তে দরকার হলো? ইন্টারেস্টিং পয়েন্ট। কিউবার, এটা আমি এর আগেও একবার বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে ধরন, তার যে ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা, সে কিভাবে প্রেসিডেন্ট হয়েছে, তার যে ধরন, এই যে সেলফ সেন্ট্রিক একটা নার্সিসিস্ট পার্সোনালিটি, এটার ধরন হচ্ছে তারা কখনো বসে থাকতে পারে না। সব কিছুর সেন্টারে তাকে থাকতে হবে, সব কিছুর একটা। আমার কাছে যেটা এখন মনে হয় যে ট্রাম্প ইরানের যুদ্ধটাকে পিছনে ফেলে দিচ্ছে, তার ভবিষ্যতের দিকে, অন্য দিকে উনি তাকাবার চেষ্টা করছেন। এই তাকাবার জন্য একটা নতুন কিছু ইস্যু তাকে আনতে হবে, সেটা হচ্ছে কিউবা। একটা নতুন, এটা তার এজেন্ডায় ছিল। তার চেয়েও বড় পয়েন্ট হচ্ছে যে ফরেন সেক্রেটারি আমাদের রুবিও কামস ফ্রম, ওর বাবা ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকায় এসছে 50-এ, 1950, 1960-এ, এই সময়। তারপরে রুবিও জন্মেছে মায়ামিতে, ফ্লোরিডায়। কিন্তু তখনকার যে রাজনৈতিক পলিটিক্যাল সিচুয়েশন ছিল, আমেরিকার সাথে কিউবার যে সম্পর্ক, সেই সম্পর্কটা ওঠানামা করেছে বেশ কয়েকবার। আমরা জানি কিউবা যে কমিউনিস্ট কান্ট্রি। ফিডেল ক্যাস্ট্রো এটা রেভলিউশন করে, ওরা দুই ভাই, রাউল ক্যাস্ট্রো এবং ফিডেল ক্যাস্ট্রো, কোরিয়াটাকে একটা নতুন স্বাধীন দেশ হিসেবে তারা ডিক্লেয়ার করেছে। তারা যখন প্রথমে ডিক্লেয়ার করছে, এটা কিন্তু প্রাইম মিনিস্টার একটা কমিউনিস্ট ছিল না। পরে যখন আমেরিকার ইনফ্লুয়েন্সে এবং অন্য জায়গায় তারা ভয় পাচ্ছিল, তখন তারা স্লোলি কিউবা টার্ন ইনটু কমিউনিজম। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি যোগাযোগ করে তারা ওখান থেকে সাপোর্ট নিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক এবং আর্মি, রাশিয়ান এবং তখন সোভিয়েত আর্মি তাদেরকে সাপোর্ট করেছে এই কিউবাকে কমিউনিস্ট কান্ট্রি হিসেবে এস্টাবলিশ করার জন্য, ফিডেল ক্যাস্ট্রোকে। এখন এটা করার পরে আমরা দেখেছি যে এটা অনেক দিন ওইভাবে চলেছে। তখন আমেরিকা কিছুটা উইথড্র করে নিয়ে এসছে যে অত বেশি ওদের সাথে যোগাযোগ করার দরকার নেই। বহু লোক কিউবার থেকে পালিয়ে এসছে আমেরিকায়, চলে এসছে ইমিগ্রেন্ট হিসেবে। এবং আমি যে ফরেন সেক্রেটারির কথা বললাম, আমাদের রুবিও, ওনার বাবা ওইভাবে ফিরে এসছে। এখন রুবিওর একটা ইন্টারেস্ট থাকতে পারে যে আমার পূর্বপুরুষের পুরনো দেশের এবং আমেরিকার সাথে একসময় যে দখলটা ছিল, সেই দখলটা আবার আমরা ট্রাম্পের এই সময়, এই স্ট্র্যাটেজিতে আবার দখল করে নিতে পারি কিনা, রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, যেভাবে হোক। হয়তো ফিজিক্যালি তারা যাবে না, ফিজিক্যালি আমেরিকা কোথাও যাবে বলে আমার মনে হয় না, ইরানেও যাবে না, কিউবায়ও যাবে না। কাজে এই পর্যায়ে এটা এটা ট্রাম্পের একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ট্রেট, যে কিছু না কিছুতে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে মিডিয়ায় সেন্টার পয়েন্টে থাকতে হবে। প্রত্যেক দিন যেন মিডিয়ায় তাকে সেন্টার ইস্যু হিসেবে রাখা হয়। এবং ইরান তো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তাহলে অন্য কোনো ইস্যু আছে কিনা সেই ইস্যু নেওয়ার জন্য চেষ্টা করা বলে আমার যেটুকু মনে হয়। ওকে, যদি যায় সেক্ষেত্রে কিউবা যে পাল্টা হুঙ্কার ছাড়ছে, তারা কি ইরানের মতো সক্ষমতা রাখে ডক্টর শফিকুর রহমান? মানে ইরানের মতো পাল্টা ফিডব্যাক দেওয়ার মতো সক্ষমতা আছে তাদের? আমার তা মনে হয় না। ইরানের অতখানি কিউবার অত শক্তি নেই যে আমেরিকাকে অ্যাটাক করবে। কারণ আমেরিকার সাথে তাদের একটা কিন্তু সম্পর্ক আছে আন্ডারলাইন, এবং অনেক কিউবান নিউ ইয়র্কে
অনেক কিউবান ফ্লোরিডায় বসবাস করে। এরা কিউবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চায়, তাদের অনেক আত্মীয় স্বজন এখনো কিউবায় রয়েছে। হুম। তো তাদেরকে সহজে, মানে কিউবার সাথে একটা বড় রকম যুদ্ধ হোক, এরা আমেরিকান এই চাইবে না। তারা চাইবে না বলে আমার মনে হয়। জি, আমরা এই পরিস্থিতিগুলোর আপডেট হয়তো পরে আরো পাবো যে কি হচ্ছে। ডক্টর নাজমুল সাকিব, আপনার কাছে একটু শুনি। সেটি হলো যে একদিকে আমরা দেখছিলাম প্রেসিডেন্ট গেলেন চায়না, রাজকীয় সংবর্ধনা পেলেন, লাল গালিচা পেলেন, তারপর পরে গেলেন পুতিন, এবং পুতিনকে সেম টু সেম ফ্রেমে তাকে স্বাগত জানানো হলো, সেম ফ্রেমে তাকে আলোচনায় নিয়ে যাওয়া হলো। মানে চায়না কি কি মেসেজ আসলে দিচ্ছে যে সবাই তার কাছে ছুটে যাচ্ছে, বিষয়টা এমন? কিংবা পুতিন, ট্রাম্প তার চেয়েও শি জিনপিং অনেক বেশি শক্তিশালী হিসেবে বিশ্বে আবির্ভূত হচ্ছেন, এমনটা কি মনে হচ্ছে? চায়না এখন যে পশ্চারিং গুলো করছে, যে আচরণগুলো করছে ডিপ্লোম্যাটিক্যালি, সেই ব্যাপারগুলোর জন্য আসলে চায়না যতটা না নিজে এটা অ্যারেঞ্জ করেছে বা এটার জন্য যতটুকু ক্রেডিট চায়নার, তার চেয়ে আমি বলবো যে এটা একটা ট্রিমেন্ডাস আমেরিকান ফুলিশনেস, যেটা রিওয়ার্ড করেছে চায়নাকে একদিকে। এবং এই ঘটনাটা যে ওভারআর্চিং বা ওভারঅল যে প্যাটার্নকে, গ্লোবালি যে প্যাটার্নকে রিভিল করছে, সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি একটা মাল্টাইপোলার ওয়ার্ল্ডের দিকে আগাচ্ছি। আপনি যদি একটু খেয়াল করেন, এখন থেকে 5 বছর আগে চায়নার অবস্থাটা কি ছিল পৃথিবীর মঞ্চে, ওই প্যান্ডেমিক এরার সময়, যখন ট্রাম্প বারবার বলছিল যে এটা উহান ভাইরাস বা চায়না ভাইরাস। সেই সময়ে চায়না এক রকমের ডিপ্লোম্যাটিক পারায়া বা আইসোলেশনে ছিল, কেউ তাকে খুব বেশি একটা গা করতে চাচ্ছিল না। এবং সেই সময় শিনজিয়াং, হংকং প্রোটেস্ট, এই সমস্ত বিষয় নিয়ে ওয়েস্টার্ন মিডিয়াগুলোতে, ইউরোপে এবং আমেরিকায় যেভাবে লেখালেখি হতো, এবং সবকিছু মিলিয়ে সেই সময় স্যাংশন ছিল চায়নার উপরে, মানে অনেক ইফেক্টিভলি এক্সপোর্ট কন্ট্রোল ছিল, ট্যারিফ ছিল, ট্রেড ওয়ার ছিল। সেই জায়গা থেকে এখন যে চায়নার অবস্থান, সেটা কিন্তু পুরোপুরি ভিন্ন। এখন একদিকে আমেরিকা যেরকম মিডল ইস্টের ওয়ারে একদম বিপর্যস্ত বলা যায়, এবং বিভিন্ন রকম কথা কানাঘুষা ইন্টারনেটে, ওপেন সোর্স ইন্টেলিজেন্সে শোনা গেছে যে যুদ্ধের সময় ট্রাম্প মানে জাস্ট বেক করতে বাকি রেখেছিলেন শি জিনপিংকে যে আপনি ইন্টারভিন করুন এবং একটা হরমুজটা খোলায় হেল্প করুন। সেটা যেমন একদিকে সত্য, আরেকদিকে রাশিয়া নিজে বিপর্যস্ত ইউক্রেনের ওয়ারে, এবং রাশিয়া অনেকাংশে নির্ভরশীল চায়নার উপরে। চায়নার যে অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো আছে, সেগুলো ব্যবহার করে ইউরোপিয়ান এবং আমেরিকান স্যাংশন থেকে মুক্ত থাকার জন্য, কারেন্সির জন্য, ব্রিক্স রিলেটেড অন্যান্য সহায়তার জন্য। তো এই সব কিছু মিলিয়ে চায়নার জন্য এটা একটা অন্যতম বেস্ট টাইম। এবং চায়না যেটা সিগন্যাল করতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইট টকস টু এভরিওয়ান, এবং এটা এই মাল্টাইপোলার যে নতুন এমার্জিং ওয়ার্ল্ড অর্ডার, সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ লিডার। এবং চায়নার যে ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক পাওয়ার, সেটার কারণে সবাই মোটামুটি মানে বাধ্য চায়নার কাছে আসতে। এবং সেটাই আমরা দেখলাম আর কি, যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন দুই পরাশক্তি খুবই উইকেন্ড অবস্থায় একজনের পর আরেকজন গিয়ে ওখানে ধর্ণা দিলেন প্রেসিডেন্ট শির কাছে। এবং এটা কিন্তু চায়নার জন্য আরেক দিক দিয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ট্রাম্পের এই যে ফ্লিপ ফ্লপিং, এই যে পলিসি ভোলাটিলিটি, আজকে বলছেন যে যুদ্ধ, কালকে বলছেন না শান্তি, আজকে বলছেন যে 2-3 দিনের জন্য ইরানের সাথে এটা বিরতি যাচ্ছি, ওই একই ট্রুথ বা টুইট, সেটার মধ্যে তিনি নেক্সট সেন্টেন্সে বলছেন অথবা জানি না, মেবি ফর এভার। এই যে ভোলাটিলিটি, এটার কারণে চায়নার পক্ষে একটা উইন্ডো ওপেন হয়েছে, যে চায়না আমেরিকার যে সমস্ত অন্যান্য মিত্র আছে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, তাদের কাছে সিগন্যাল দিচ্ছে যে আমরা হচ্ছে আরো বেশি রিলায়েবল অ্যালাই। তো এই সমস্ত কিছু মিলিয়ে চায়না যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা নিঃসন্দেহে চায়না কুডন্ট হোপ ফর এ বেটার সিচুয়েশন দেন দিস ওয়ান। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু শুনি। সেটা হলো যে চায়না অনেকেই অবিশ্বাস করে, মনে করে যে তারা তাদের স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। অনেকে আবার আস্থা রাখেন যে না, স্থিতিশীলতা আছে, তারা কোথাও যুদ্ধ করছে না, তাদের শক্তি আছে যুদ্ধ করার, তাদের শক্তি আছে তাইওয়ানকে দখল করার, তারা সেটি করছে না। আমাদের প্রেসিডেন্ট গেলেন, পুতিন গেলেন, ইরান ইস্যুটা এই দুজনের আলোচনায় কতটা গুরুত্ব পেয়েছে বলে আপনার কাছে মনে হয়? এবং যেটি ডক্টর নাজমুল সাকিব বলছিলেন যে আমাদের বোকামির কারণেই চায়না আজকে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টাতেও আপনি কতটা একমত হতে পারছেন? আমি বেশ একমত এটার সাথে, কারণ
আমার কাছে যেটা মনে হয়েছে সে যে ঠিক এই সময় যুদ্ধের এই পর্যায়ে ইরানের সাথে এবং আমেরিকার ফরেন পলিসি এবং আমেরিকার স্ট্র্যাটেজিক যুদ্ধের যে প্ল্যান, ইসরায়েলের সাথে যে সম্পর্ক করে তারা ইরানকে দখল করার বা ইরানের তেলকে দখল করার চেষ্টা করছিল, এই পর্যায়ে তাকে প্রেসিডেন্ট ট্রাম্প চায়নায় যাওয়া উচিত হয়নি আমার কাছে যেটা মনে হয়। এটাই উনি যেটা ভেবেছিলেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি চায়নাকে দিয়ে হয়তো ইরানকে সারেন্ডার করাবার একটা প্রচেষ্টা, একটা প্ল্যান বা একটা আইডিয়া তার পেছনে ছিল, মাথার পেছনে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল। মানে কেন ওটা করবে আমি- চায়না? চায়না কি বোকা? মানে চায়না কেন, মানে আমেরিকা তো তার শত্রু, যতই মুখে বন্ধুত্বের কথা বলুক না কেন, সেই শত্রুর ক্ষতি হচ্ছে, নাজেহাল হচ্ছে, আর্থিক লস হচ্ছে, চায়না কেন সেখানে এগিয়ে গিয়ে ইরানকে বলবে যে তোমরা যুদ্ধ বন্ধ করে দাও? সত্যি কথা, কিন্তু তবুও চায়নার সাথে যে আমেরিকার ট্রেড রয়েছে ওকে, এবং ব্যবসা রয়েছে এবং ভবিষ্যতে আমেরিকা চায়, ট্রাম্প চায় চায়নার সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করতে। ওকে, এখন ট্রেড থ্রুতে এবং তার ব্যবসা থ্রুতে উনি নিজেই বিজনেসম্যান, উনি বিজনেস স্ট্র্যাটেজি সবসময় ব্যবহার করেন যে কোনো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল সিচুয়েশনে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চায়নাকে ব্যবহার করে উনি ইরানকে, কারণ আমার যেটা ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ধারণা ছিল যে ইরান অনেকটা চায়নার উপরে নির্ভরশীল, স্ট্র্যাটেজিক্যালি হয়তো সাপ্লাইয়ে, ইনফরমেশনে এবং কিছু কিছু আর্মসে। আসলে নির্ভরশীল, আসলে এখন নির্ভরশীল। আপনার প্রশ্নটা যেটা আসছে যে চায়না ব্যবসা বাণিজ্যের থ্রুতে সবকিছু করে, যুদ্ধের মধ্যে করে না, যেটা আমরা মানে সম্পূর্ণভাবে দেখছি। আমরা চায়নাকে আফ্রিকায় দেখেছি, কোথাও তারা কোনো আর্মস না পাঠিয়ে, এশিয়ায় দেখেছি বিভিন্ন জায়গায়, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, বাংলাদেশে, অন্যান্য দেশে বিভিন্নভাবে যেভাবে কাজ করছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেভাবে কাজ করছে, সাউথ আমেরিকায়, ব্রাজিলের সাথে কোনো জায়গায় তাকে কোনো আর্মি বা কোনো ওই রকমের ফোর্স বা আর্ম ফোর্স পাঠাতে হয়নি। তো এই যে একটা বড় রকম স্ট্র্যাটেজি এবং মডেল যে চায়না তৈরি করছে, যে বিজনেসের থ্রুতে আমরা সারা পৃথিবীকে দখল করতে পারি। কারণ যুদ্ধ করে, যুদ্ধের পারপাসটা কি? যুদ্ধের পারপাসটা হলে ব্যবসা, প্রফিট। এটা ল্যান্ড প্রফিট হতে পারে, ম্যাটেরিয়াল প্রফিট হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রফিট হতে পারে, পাওয়ার, ইমেজ, রেপুটেশন প্রফিট হতে পারে। জিতলে, মানে আপনি যদি জিতেন তাহলে আপনি সেটা পাবেন, আপনি মানে সেটা ঝুঁকিটা পাবেন। থাকছে, হারতেও পারেন, যেটা চায়নার নেই ব্যবসায়। তো সেইগুলোর ভেতরে চায়না যুদ্ধ না করেই এগুলো অনেকগুলো পেয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে। Right. কাজেই আমার যেটা মনে হয় এটা মানে চায়নাকে একটা বড় রকম সুযোগ দিয়েছে, যেটা ডক্টর সাকিবও বলেছেন যে এটা একটা বড় রকম অপরচুনিটি। চায়নার, আমেরিকার একটা ভুল স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম যে ট্রাম্পের এখন এই ট্রিপটা না করলেও হয়তো ইন্টারন্যাশনাল সিচুয়েশনে আমেরিকার পজিশন এবং ট্রাম্পের পজিশন অনেক ভালো থাকতো। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর নাজমুস সাকিব আপনার কাছে শুনি, আপনার এলাকা একেবারে ক্যান্টাকি নিয়ে আমরা একটু শুনি। সেটি হলো থমাস মেসিকে আমরা দেখলাম একেবারেই হেরে যেতে হলো, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগের মানে মুখোমুখি তিনি হয়েছেন, ক্ষোভের মুখোমুখি তিনি হয়েছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট তার উপর খেপেছেন, প্রাইমারিতে তাকে ধরাশায়ী হয়ে যেতে হলো, অন্য আরেকজন বের হয়ে আসলেন। এর আগে আমরা ইন্ডিয়ানাতে দেখলাম 5 জন স্টেট সেনেটরের ক্ষেত্রে এমনটি ঘটেছিল, যারা ট্রাম্পের মতের বাইরে যাচ্ছেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। মানে এই মেসেজটা, কিংবা আপনি লোকালি আসলে কি ফিল করলেন? আমরা তো অনেক কিছু শুনছি যে সেখানে প্রচুর টাকা ঢালা হয়েছে, প্রচুর প্রভাব প্রতিপত্তি, প্রেসিডেন্ট, ইভেন আমাদের যুদ্ধমন্ত্রী তিনিও গিয়েছেন, অনেকে গিয়েছেন, তারা প্রভাব রেখেছেন। কি হয়েছিল আসলে এই ঘটনাটা?
দেখুন, থমাস মেসি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধাচরণ কিন্তু এবারই প্রথম না। সেই প্রথম টার্মেও থমাস মেসি বিরুদ্ধাচরণ করে এসেছেন, এবং এটা ওনার একটা পলিসি পজিশন। এটা কোনো ব্যক্তির সাথে কারো কোনো ব্যক্তির সংকট না। ওকে। তো সেই জায়গায় তাহলে এবার নতুন কি হলো, সেই জায়গায় আসার আগে আমি একটু বলে আসতে চাই যে থমাস মেসি কে, বা তাকে আমরা কিভাবে চিনবো আলাদা করে, সেটা যদি একটু বুঝতে চাই, তো দু একটা কথা তার ব্যাপারে না বললেই না। সেটা হচ্ছে, তিনি হচ্ছে একজন কনস্টিটিউশনাল নন ইন্টারভেনশনিস্ট, এবং তিনি একজন লিবার্টারিয়ান। তিনি পলিসি বা নীতিতে বিশ্বাস করেন, দল তার কাছে প্রধান বিষয় না। তার নীতিগুলো কেমন? তার নীতি হচ্ছে যে কোনো প্রেসিডেন্ট নয়, কংগ্রেস একমাত্র ওয়ার ডিক্লেয়ার করতে পারবে, এবং আমেরিকান সৈন্যদেরকে কোনো একটা ওপেন এন্ডেড কনফ্লিক্ট জোনে ক্লিয়ার পাবলিক ডিবেট এবং কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া নিয়োজিত করা যাবে না। তিনি সকল প্রকার ফরেন এইডের বিরোধী, এবং তিনি কিন্তু অন প্রিন্সিপাল বিরোধিতা করেছেন এই সমস্ত কিছু। তিনি এখন যেরকম ইসরায়েলে এইড দেওয়ার বিরোধী প্রকাশ্যে, একইভাবে তিনি ইউক্রেনেও এইড দেওয়ার বিরোধী প্রকাশ্যে। তিনি সিরিয়াতে যে ইন্টারভেনশন ওবামা করতে চেয়েছিলেন সেটারও বিরোধী ছিলেন। তো তার যে অবস্থান, সেটা একটা প্রিন্সিপালিস্ট অবস্থান। তো সেই জায়গা থেকে তিনি এখন কেন হেরে গেলেন এই ইলেকশনে, জি। সেটার ব্যাপারে যদি আমি বলি, যে আপনি যে স্পিচটা এখন দেখাচ্ছেন, কনসেশন স্পিচ থমাস মেসির, সেই স্পিচটার একদম শুরুতে তিনি বলছিলেন যে আমি আরো আগেই স্পিচটা দিতে আসতাম, কিন্তু আমার যে প্রতিদ্বন্দ্বী তাকে কল করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ তিনি তেল আভিভে, যোগ করে বলছিলেন আর কি। রাইট, ডেফিনেটলি রাইট, হ্যাঁ। কি তেল আভিভে কেন, এটার মানে হচ্ছে যে সেটা আমরা ইসরায়েলি লবির ওন অ্যাডমিশনে আজকে দেখলাম। তা এই প্যাক তার টুইট করে বলেছে যে আমরা আমেরিকান ইলেকশনে ইসরায়েলের পক্ষে যারা থাকবে তাদেরকে এগিয়ে নিয়ে যাব, এবং যারা বিপক্ষে থাকবে তাদের বিরোধিতা করব। তো এইটার ফল আসলে কি ছিল, সেটা আবার থমাস মেসির ওই স্পিচটায় যদি যাই, তিনি বলছিলেন যে আমাদের 250 বছরের রিপাবলিকের ইতিহাসে এই প্রথমবার $35 মিলিয়ন একটা প্রাইমারি ইলেকশনে ঢালা হয়েছে, এবং সেটা কেন্টাকির 4th ডিস্ট্রিক্টে। আপনি চিন্তা করেন, কেন্টাকি হচ্ছে আমেরিকার অন্যতম দরিদ্র একটা স্টেটগুলোর অন্যতম, একটা ছোট স্টেট এবং ছোট পপুলেশনের স্টেট, সেখানে $35 মিলিয়ন রেকর্ড অ্যামাউন্ট প্রাইমারিতে। Yes, if not even actual election. What does that tell you? সেটা হচ্ছে দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স দ্য ইসরায়েলি লবি হ্যাজ। এবং এটা আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাকে, এটা 2006 সালে ইউনিভার্সিটি অফ শিকাগো এবং হার্ভার্ড ইউনিভার্সিটি দুইজন প্রফেসর যে বইটা লিখেছিলেন ইসরায়েলি লবি নিয়ে, যেটা একটা সেমাইনাল ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ডিপ্লোমেসিতে, সেটা যদি দেখেন, অথবা কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ টেরোরিজম ডিরেক্টর জো কেন্ট, তিনি যে পদত্যাগ করলেন এবং সেখানে যে ইসরায়েলি লবির প্রভাবের কথা উল্লেখ করলেন, সেগুলো যদি আপনি বিবেচনায় রাখেন, বিশেষত প্রায় 20 বছর আগে লেখা ওই বই, সেখানে তারা যেভাবে একদম পাতায় পাতায় যা উল্লেখ করেছেন, হুবহু তার ফল আমরা আজকেও দেখছি, যে কিভাবে এই লবি প্রেসার ক্যাম্পেইন করে ইলেকটোরাল ডোনেশনের মধ্য দিয়ে, কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে, লবিং এর মধ্য দিয়ে কিভাবে তার ক্রিটিকদেরকে ডিসিপ্লিন করে, লাইনে রাখে, সেটার একটা মানে জাজল্যমান প্রমাণ আমরা দেখলাম। এবং এই লবি কোনো দেশে থাকা মানেই হচ্ছে যে দুইটা দেশের স্বার্থ যখন ন্যাচারালি ওভারল্যাপ করে না, যখন তাদের স্বার্থের মধ্যে খাপ খায় না, তখন আপনার একটা লবি লাগে। এবং আপনি ইমাজিন করেন, আজকে যদি আমরা জানতে পারতাম যে চাইনিজ লবি আমেরিকার কোনো ইলেকশনে $5 মিলিয়ন দিয়েছে বা $1 মিলিয়ন দিয়েছে, তাহলে চিন্তা করেন কেমন হই হই রই রই পড়ে যেত আমেরিকার ভেতরে। অথবা ইভেন যদি এটা কানাডার মতো একটা দেশও বলতো যে আমরা আমাদের স্বার্থ রক্ষায় আমেরিকার ইলেকশনে $2 মিলিয়ন দিলাম, তাহলে চিন্তা করেন এটা নিয়ে কিরকম হইচই হতো। অথচ শুধুমাত্র ইসরায়েল এক্সেপশনের কারণে আমেরিকা এটা সম্ভব। এবং সেটা এক্সপ্লেইন করা যায় ওই বই এবং ওই ঘরানার যে স্কলারশিপ সেটা দিয়ে, যে ট্রিমেন্ডাস ইনফ্লুয়েন্স যতদিন আমেরিকার পলিটিক্সে থাকবে ততদিন এটা আসলে একটা সভরেইন পলিটিক্যাল সিস্টেম, এটা আসলে বলা যায় না। ওকে, অনেক ভালো বিশ্লেষণ করেছেন ডক্টর নাজমুল সাকিব। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে আসছিলাম, আমি একটু প্রশ্ন করে দিই, সাথে আপনি যোগ করেন। সেটা হলো, মানে এটা তো বাংলাদেশিরা অনেক সময় ভাবে ও আচ্ছা টাকা পয়সা দিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে যায়, সবার পকেটে $500 করে দিয়ে দিলেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন কেউ টাকা নেবেন না। কিন্তু আমেরিকায় টাকা দিয়ে কিভাবে ভোট পাল্টানো যায়? ভোটারদের পকেটে তো টাকা দেওয়া হয় না। মানে একটু কি বিশ্লেষণ করবেন আর যেটা যোগ করতে চান? হ্যাঁ, এটা আমি পরে আসছি। আমি ডক্টর নাকিবের সাথে একটু ডিফার করব একটা পয়েন্টে, সেটা হচ্ছে যে
উনি বলেছেন যে পার্সোনাল কোনো মানে টার্গেট হিসেবে না। হুম। আহ, এই কংগ্রেসম্যান মেসি কিন্তু ট্রাম্পকে সবসময়ই তার ইমপিচমেন্টে তার এগেনস্টে ভোট দিয়েছে রিপাবলিকান হয়েও। এরপরে তার আরো বিভিন্ন সময় যে কটা মানে নন লিবারাল নন আমেরিকান অ্যাপ্রোচ ট্রাম্প করার চেষ্টা করেছে ওর ইগোয়েস্টিক ভ্যালু থেকে, ও যে ব্যক্তিগতভাবে কেউ যদি তাকে আক্রমণ করে তাকে সে সহজে ছেড়ে দেয় না। এটা তার একটা পার্সোনালিটি ক্যারেক্টার। এবং একটু আপনার সাথে কি যোগ করব যে এই থমাস হ্যাঁ। মেসি তো এর আগে অনেকগুলো ইস্যুতে বিরোধিতা করে এসেছিল, মানে ইভেন ইসরায়েলের গাজা যুদ্ধের ব্যাপারে বিরোধিতা করেছে, কিন্তু 2012 সালের পর থেকে কিন্তু সে একেবারে ধারাবাহিকভাবে কংগ্রেসম্যান নির্বাচিত হয়ে আসছে। তখন কিন্তু সমস্যা হয়নি, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টক্কর লাগতে গেলেন তখন আসলে প্রেসিডেন্ট অনেক বেশি প্রভাব বিস্তার বলছি যে করেছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ক্যারেক্টার, পার্সোনালিটির ক্যারেক্টার। তার কাউকে কোনো সমালোচনা উনি গ্রহণ করেন না। কেউ কোনো কিছু মানে তার বিরুদ্ধে গেলে, বিশেষ করে যদি উইক পার্সোনালিটি তার বিরুদ্ধে যায়, তাকে ধ্বংস করবে সে। শক্ত পার্সোনালিটি যদি বড় রকম হয়, যেমন পুতিন, একটুও কিছু করতে পারেনি সে। বহু চেষ্টা করেছে পুতিনকে সে এতটুকু মানে কোন রকম আহত করতে কিংবা আমাদের পারেনি। ইলন মাস্কের কথাই বলি না কেন আমরা, ইলন মাস্কের কথা চিন্তা করেন, এক্স্যাক্টলি তাই। যদি উনি পাওয়ারকে খুব সম্মান করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভয় পান, তো এই যে তার যে একটা কমপ্লেক্স পার্সোনালিটি, এই পার্সোনালিটি থেকে এই ঘটনাটা পার্সোনাল লেভেলে চলে গেছে, সেটাই আমি বলার চেষ্টা করছি। এটা ব্যাখ্যা হতে পারে। আমরা একটু অর্থের খেলাটা জানতে চাচ্ছিলাম যে অর্থটা কিভাবে ফলাফলগুলো পাল্টে দিচ্ছে, টাকা কি ভোটারদের পকেটে যাচ্ছে না কোথা থেকে কোথায়? অর্থটা যেটা হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্যাম্পেইন আর মানে রেডিও ক্যাম্পেইন, টেলিভিশন, পোস্টার, মানে বিলবোর্ড, বিভিন্ন রকম ক্যাম্পেইন হয়। এছাড়া ছোট ছোট মিটিং হয়, কনফারেন্স হয় পলিটিক্যাল পার্টির এবং গ্রুপের, যেখানে তারা বিভিন্ন রকম মানে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করে। যেমন খাবার দেয়, যেমন ট্রাভেলের খরচ দেয়, যেমন গাড়ির খরচ দেয়। কেউ ব্যক্তিগতভাবে টাকা নিতে পারে না, এটা আমরা জানি যে টাকা নিয়ে, এবং আমেরিকার কোনো ক্যান্ডিডেট কোনো সময় কাউকে টাকা দিয়ে ভোট কিনতে পারে না। এটা পারে না, এটা আইনের কথা, কিন্তু রিয়েলি অ্যাকচুয়ালি যে কি হয় আমরা অন্যান্য দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, ইউরোপেও দেখেছি এইসব হয়ে থাকে। তো আমার যেটা মনে হয় এই পর্যায়ে সেটা যায়নি, অন্তত ট্রাম্প যখন ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট নিয়েছেন, কারণ তখন একটা বড় রকম কোর্ট কেস হয়ে দাঁড়াবে, বড় রকম একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে টার্গেট করবে। এটার জন্য আমার যেটা মনে হয় এই ধরনের পর্যায়ে যায়নি। কিন্তু অন্য অন্য সাপোর্ট সিস্টেম ভোটারদের জন্য, এখন তো আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এর পপুলারিটি অনেক কমে গেছে। এটা খুব অদ্ভুত ইকুয়েশন না? মানে একদিকে আমরা বলছি তার অ্যাপ্রুভাল রেট সর্বনিম্নে, মানে এত খারাপ অবস্থা কারো হয়নি, কিন্তু তিনি যাকে সমর্থন করছেন তিনি জিতছেন, তিনি যার বিরোধিতা করছেন তিনি হেরে যাচ্ছেন। মানে এটাও তো এক ধরনের হিসেব তো মিলে না। এটা ওখানকার ভোটারদের প্যাটার্ন এবং জেরিম্যান্ডারিং মানে প্রসেস কিরকম রয়েছে, বিশেষ করে মেসির এরিয়ায় যে সাদা ভোটার এবং গরিব এবং এগ্রিকালচারিস্ট এবং মধ্যবিত্ত গরিব যারা রয়েছে, তারা সাধারণত রিপাবলিকান হয়ে তাদের ইনকাম কমে গেছে, জিনিসপত্রের দাম কিনতে হচ্ছে, কিন্তু তারা পলিটিক্যালি, সোশ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পকে, পাওয়ারকে তারা পছন্দ করে। এবং এটা শুধু কেন্টাকি নয়, নাজমুল সাকিব যদি সংক্ষেপে কিছু যোগ করতে চান, আমরা তো দেখলাম ইন্ডিয়ানাতেও হচ্ছে, আরো সামনে যে নির্বাচনগুলো সেগুলোতে একই রকম হবে। মানে একদিকে অ্যাপ্রুভাল রেট খারাপ, অন্যদিকে তিনি আসলে রিপাবলিকান পার্টির হর্তাকর্তা, বিধাতা, সবকিছু তিনি। নাজমুল সাকিব। জুয়েল ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা মানে অন্য ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে যে যারা প্রাইমারিতে ভোট দেয় তারা কিন্তু হচ্ছে সবচাইতে ভোকাল, সবচাইতে অ্যাক্টিভ উইদিন দ্য পার্টি। এটা কিন্তু আপনার অন্য পার্টি না, অন্য জনগণের কাছে ইলেক্টোরেট, তাদের ভোট না, কিন্তু এটাই হচ্ছে শুধু ওই পার্টির মধ্যে সবচেয়ে র্যাডিক্যাল যারা, সবচাইতে যারা উত্তেজিত,
তাদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা তো বেশি থাকবে, এটা সবাই জানে। এবং সেখানে আপনি যদি দেখেন যারা অনেক বেশি বয়স্ক তারা আছে, এটার সাথে একটু যোগ করি টাকার খেলাটা কোথায় হয়। যেমন এই ইলেকশনে, থমাস মেসির ইলেকশনে যে ইলেকট্রাল ক্যাম্পেইন এবং অ্যাডগুলো দেখানো হয়েছে, ইউটিউবের অ্যাডে বলেন, টিভির অ্যাডে বলেন, রেডিওর অ্যাডে বলেন, সেখানে প্রথমবারের মতো সরাসরি এআই ব্যবহার করে ফেক ভিডিও ইউজ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এওসি এবং ইলহান ওমর তাদের সাথে থমাস মেসিকে একটা হোটেলে দেখা যাচ্ছে। ঠিক আছে, ষড়যন্ত্রের একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এই ধরনের মিথ্যা ভিডিও কেন দিলেন, তারা বললেন যে এটা রূপক, আমরা দেখাতে চেয়েছি থমাস মেসি ইজ ইন বেড উইথ দ্য ডেমোক্র্যাটস। দেখছেন খেলাটা কিভাবে ঘুরাই দিছে। এখন আপনি 70 বছর বয়সের একজন মানুষের কাছে যদি এই ভিডিও দেন এআই প্রডিউস, সে কি বুঝবে যে এটা এআই প্রডিউস নাকি রিয়েল? এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে টাকার খেলাটা কিভাবে হয়। আসলে তো এখানে আপনি আমেরিকায় যদি কথা বলতে চান, আপনি তো বাসায় বাসায় ডোরে ডোরে যেতেও টাকা প্রয়োজন, আপনি যদি মিডিয়া ইউজ করতে চান সেখানেও টাকা প্রয়োজন। এখন থমাস মেসির সাথে যদি 3-4 গুণ বেশি টাকা নিয়ে আসে এবং এসে যদি বলে যে থমাস মেসি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, থমাস মেসি হচ্ছে অ্যান্টিসেমিটিক, থমাস মেসি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, এবং এই সমস্ত ফেক ভিডিওগুলো দেখায়, তাহলে খেলাটা ঘোরানো তো খুব বেশি ডিফিকাল্ট না। এবং যদি এটা একটা কেন্টাকির মতো একটা রুরাল এরিয়া হয়, যেখানে আপনি এডুকেশনের হার অনেক কম, ওই ধরনের সচেতনতা নাই, সো এইভাবে বিভিন্ন ফ্যাক্টর এখানে আছে। সেই কারণেই পাজলটা এক্সপ্লেইন করা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা 35%-এ নেমে এসেছে সাধারণ মানুষদের মধ্যে, আমেরিকানদের মধ্যে, কিন্তু সেটা তো রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে যারা র্যাডিক্যাল তাদের মধ্যে না, তাদের নিজস্ব কনস্পিরেসি থিওরি আছে, মেগা বেজের মধ্যে না করতে পারে। রাইট। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর নাজমুস সাকিব, আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য। এবং একই সাথে দর্শক যারা দেখছিলেন, আগামীকাল রাত 8টায় একই সময়ে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।